ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা ভিউ অনলাইন টেলিভিশনের পক্ষ থেকে আমি খালেদ চৌধুরী আমাদের প্রতি সপ্তাহে নিয়মিত আয়োজন ইংলিশ আওয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে আজকে অতিথি হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ ফায়েকুজ্জামান জনি এবং নুসরাত জাহান চৌধুরী। তারা দুজনেই আইএলস টিচিংয়ের সাথে ইনভলভ। তারা দুজনেই পড়াচ্ছেন আইএলস দীর্ঘদিন ধরে FM মেথড সিলেট ব্রাঞ্চে। দুজনেরই এক্সপার্টিজ আছে আইএলস রিডিংয়ে। তাদের দুজনের ব্যক্তিগত স্কোর আইএলস রিডিংয়ে অত্যন্ত চমৎকার। ফায়েকুজ্জামান জনি উনি আইএলসের রিডিংয়ে 8 আউট অফ 9 করেছেন। নুসরাত জাহান চৌধুরী 8.5 আউট অফ 9 করেছেন। আমার কাছে মনে হয়েছে তারা আজকের এই অনুষ্ঠানে আমার দর্শক যারা, বিশেষ করে যারা আইএলস পরীক্ষা দিচ্ছেন, তারা যাতে রিডিং মডিউলে ভালো করতে পারেন সেই ব্যাপারে তারা টিপস এবং স্ট্র্যাটেজি কী হতে পারে সেটা নিয়ে তারা আপনাদেরকে সহযোগিতা করতে পারবেন। তো সবার আগে আমি নুসরাত জাহান চৌধুরী আপনার কাছে জানতে চাই যে আপনি তো চমৎকার রেজাল্ট করেছেন স্টুডেন্ট লাইফে আইএলস রিডিংয়ে। তো আমার একটু জানার ইচ্ছা যে আপনি নিজেকে আসলে কিভাবে এই এত ভালো স্কোরের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করেছিলেন? ধন্যবাদ। আইএলসের প্রিপারেশনটা আসলে আমার মনে হয় স্টেপ বাই স্টেপ নেওয়া উচিত, যেটা আমি নিজে ফলো করেছিলাম। অ্যান্ড যদি আমি স্পেশালি রিডিং মডিউল নিয়ে কথা বলি, তাহলে বলবো শুরুর দিকে আমার প্রিপারেশন একদম শুরুতে আমি আমার স্কিল ডেভেলপের উপর বেশি ফোকাস করেছিলাম। তো সেক্ষেত্রে শুরুর দিকে আমি যখন প্র্যাকটিস করতাম, হ্যাঁ অবশ্যই আমার টিচারদের থেকে আমি FM মেথডে টিচারদের থেকে হেল্প নিয়েছি। টিচারেরা তো অবশ্যই আমাকে তার মানে আপনি এখন যেখানে পড়াচ্ছেন আপনি নিজে সেখানে শিক্ষার্থীও ছিলেন? জি। এবং স্যারদের থেকে তো যথেষ্ট হেল্প পেয়েছি অবশ্যই। তার বাইরে আমি বাসায় যেটা করতাম, আমি যখন প্র্যাকটিস করতাম আমার স্যারও আমাকে সেটাই সাজেস্ট করেছিলেন শুরুর দিকে আমি যাতে সময়টা বিবেচনা না করে আমি যাতে একটু বুঝে বুঝে রিডিংগুলো সলভ করার চেষ্টা করি। তো শুরুর দিকে প্রিপারেশনটা আমার সেটাই ছিল যে আমি প্রত্যেকটা প্যাসেজ, যখনই আমি কোনো প্যাসেজ সলভ করতাম, বুঝে করার চেষ্টা করতাম। তো মূল পরীক্ষায় তো আপনাদের প্যাসেজ 3টাই সলভ করতে হয় 1 ঘন্টা সময়ের মধ্যে। তার মানে হচ্ছে এক একটা প্যাসেজের জন্য 20 মিনিট সময়। কিন্তু আপনি যখন প্রিপারেশন নিচ্ছিলেন তখন আসলে ওই টাইমটা 20 মিনিটের মধ্যেই প্যাসেজের সবগুলো কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করেন শুরুর দিকে? হ্যাঁ, শুরুর দিকে আমি সেটা করার চেষ্টা করিনি, অ্যান্ড সেটা সম্ভবও ছিল না আমার জন্য, অ্যান্ড ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্যই সেটা সম্ভব হয় না একদম প্রিপারেশনের শুরুতে। অ্যান্ড রিডিং মডিউলে আমার মনে হয় এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং পার্ট, যে 1 ঘন্টা সময়ের মধ্যে এত বড় বড় 3টা প্যাসেজ সলভ করা। তো শুরুর দিকে যদি বুঝে বুঝে প্যাসেজগুলো সলভ করা হয়, এতে করে আমার মনে হয় একজন স্টুডেন্টের স্কিল ডেভেলপ হবে, যেটা আমার হয়েছিল। অ্যান্ড পরবর্তী স্টেপটা আমার ছিল যে রিডিংয়ে যে ডিফারেন্ট টাইপের প্রশ্নগুলো আসে, যেমন এখানে ট্রু ফলস নট গিভেন আছে, হেডিং ম্যাচিং আছে, ইনফরমেশন ম্যাচিং আছে, ফিল ইন দ্য গ্যাপস আছে। তো আমি প্রত্যেক টাইপের প্রশ্ন ধরে ধরে ওগুলো প্র্যাকটিস করতাম। তখন আমি মানে ওই ধরনের আলাদা আলাদা কোয়েশ্চেনগুলোর জন্য আলাদা আলাদা অ্যাপ্রোচে আপনি কাজ করেছেন? জি জি জি। আচ্ছা, তাহলে প্রথম পর্যায়ে আপনি আসলে সময়ের দিকে জোর না দিয়ে প্যাসেজটা এনজয় করেছেন, প্যাসেজটা বুঝেছেন, সেইখান থেকে আপনি ভোকাবুলারি এবং করে আমার ভোকাবুলারি ডেভেলপড হয়েছে। তারপরে আপনি এই কোয়েশ্চেন টাইপ অনুযায়ী আপনি আলাদা আলাদা অ্যাপ্রোচ নিয়ে সেগুলো সলভ করেছেন এবং ফাইনাল স্টেজে এসে ফাইনাল স্টেজটা ছিল টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা। তখন আমি চেষ্টা করতাম সময়ের মধ্যে করার, তবে ডেফিনেটলি প্রথম দিনই তো আমি আর একদিনে 3টা প্যাসেজ সলভ করতে পারিনি। শুরুর দিকে হয়তো একটু বেশি 1 ঘন্টা 30 মিনিট 25 মিনিট এরকম সময় লাগতো। তো আমি টাইমটাকে আমি চেষ্টা করেছি অল্প অল্প করে টাইমটাকে কমিয়ে আনার জন্য, কারণ শুরুর দিকে যদি আমার 1 ঘন্টা 30 মিনিট লাগে, আমি নিশ্চয়ই তার পরের দিনই 1 ঘন্টায় সলভ করতে পারবো না। পরের দিন আমি চেষ্টা করতাম যাতে আমার আগের দিনের তুলনায় 2 মিনিট কি 3 মিনিট হলেও যাতে সময়টা কম লাগে। আচ্ছা আচ্ছা, এটাই ছিল আমার টার্গেটটা, এরকমই টার্গেট থাকতো। অ্যান্ড এরকম করে করেই আমি আস্তে আস্তে টাইমটাকে কমিয়ে আনতে পেরেছিলাম। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার পরীক্ষার আগে আমি এটা আপনার কাছ থেকে শোনার আগে আমি যেটা বলতে চাই আর কি, যে জিনিসটা আমার জানার আগ্রহ, সেটা হচ্ছে যে আপনি শুরুর দিকে সময়ের দিকে একেবারেই চিন্তা করেন নাই, শুরুর দিকে প্যাসেজটা এনজয় করেছেন, পরবর্তী ধাপে এসে আপনি
কোয়েশ্চেন অনুযায়ী প্রস্তুতি নিয়েছেন, জি। তারপরে ফাইনালি আপনি টাইমটা ধরে ধরে প্র্যাকটিস করেছেন। পরীক্ষার দিন আসলে আপনি কি সেই যথাসময়ের মধ্যে 1 ঘন্টার মধ্যেই এসে সবগুলো কোয়েশ্চেন সলভ করতে পেরেছেন? জি, আপনি শুনলে বিশ্বাস করবেন কিনা যে পরীক্ষার দিন আমি প্যাসেজ সলভ করার পর আমি যখন ঘড়ির দিকে তাকালাম, দেখলাম আমার হাতে আরো 5 মিনিট সময় বাকি আছে। আচ্ছা আচ্ছা, আপনি তো রিডিং মডিউলে 8.5 করেছেন, দ্যাটস আ ভেরি গুড স্কোর। থ্যাংক ইউ। ফায়াকুজ্জামান জনি সাহেব, আপনার কাছে আমার জানার ইচ্ছা যে আপনি তো আইএলস পরীক্ষায় রিডিং মডিউলে 8 করেছেন এবং আইএলস টিচিংয়ের সাথে এফএম মেথড সিলেট ব্রাঞ্চে আছেন, দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন। তো আপনার প্রস্তুতিটা আসলে স্টুডেন্ট লাইফে কেমন ছিল? কিভাবে প্রস্তুতি নিয়ে আপনি আসলে 8 করেছেন? প্রথমে যেটা আমি বলবো যে নুসরাত ম্যামের সাথে অ্যাকচুয়ালি জিনিসটা অনেকটা ম্যাচ করছে এখানে, যে টাইম। সো রিডিং মডিউল যখন প্রথমে আমাদের সামনে আসে, অ্যাকচুয়ালি দুইটা ফ্যাক্টর আমাদের সামনে চলে আসে অটোমেটিক, টাইমিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য প্যাসেজ। যে আমাকে টাইমটাও ঠিক রাখতে হবে, আবার সাথে সাথে সঠিকভাবে আনসারও করতে হবে। সো দুইটা ফ্যাক্টর অ্যাকচুয়ালি আমি একসাথে কাজ করতে পারবো না। এই জন্য আমি প্রথমে যেটা করেছিলাম যে টাইমিংটা, আই থিঙ্ক দ্যাট প্যাসেজটা যদি আমার খুব সহজে আমার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় তখন টাইমিংটা অটোমেটিক কমে আসবে। সেই জন্য টাইমিংটা রেখে আমার যেটা টার্গেট ছিল যে প্যাসেজের যে আন্ডারস্ট্যান্ডিং এইটার উপর আমি ফোকাস করব। সো অ্যাজ ইউজুয়াল যে রিডিংয়ে আমরা যেভাবে কাজ করি, যে শর্টকাট যে ওয়েগুলো আছে এইগুলো আমরা বেশি খোঁজার চেষ্টা করি। আই থিঙ্ক দ্যাটস এ ভেরি রং অ্যাপ্রোচ। রিডিংয়ের ক্ষেত্রে কখনই আমরা শর্ট ফর্মটা ইউজ করা আমাদের জন্য মনে হয় না যে কোনো সঠিক কাজ। সো আমি যেটা করতাম, অবশ্যই একজন টিচারের সাজেশন ছিল আমার। সো রিডিংয়ের যে প্যাসেজেস আন্ডারস্ট্যান্ডিং এইটার উপর আমি প্রথম ফোকাস করতাম। অ্যাকচুয়ালি স্যার আপনি হয়তো বিশ্বাস করবেন না, প্রথম যখন আমি প্যাসেজগুলো করতাম এখানে আমার টাইম প্রায় 2.5 আওয়ার্সের মতো লেগে যেত। সো তখন কিন্তু আমি একটু হতাশ হইতাম না, বা আমি একটু কিন্তু ডিস্টার্বড হইতাম না যে অ্যাকচুয়ালি আমার হচ্ছে না, বিকজ আপনি প্যানিক? নো, অ্যাকচুয়ালি একদমই প্যানিকড হইতাম না, বিকজ আমি তো ধরেই নিয়েছি এরকম যে আমার টাইমটা একটু বেশি লাগবে। বাট আমি যেটা করতাম যে টাইমটা আমি নোট করে রাখতাম যে হ্যাঁ আজকে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে 3টা প্যাসেজ সলভ করতে আপনার 2 ঘন্টার মতো এরকমই সময় লেগে যেত। আমি তো জানি আপনি ইংলিশের স্টুডেন্ট ছিলেন, জি, তো তার আপনি প্রচুর নভেলস পড়তেন ইংরেজিতে, তারপরেও আপনার প্রথম দিকে 2-2.5 ঘন্টা সময় লাগতো। সো তাহলে আমি আমার দর্শকদেরকে একটা জিনিস যেটা বলতে চাই যে শুরুর দিকে যদি আপনার বেশি সময় লাগে, তবু আপনি এখানে প্যানিক হওয়ার কিছু নাই। আপনি বাকি স্টেপ প্যানিক হওয়ার কিছু নাই, আপনি পরবর্তীতে সেটা কভার আপ করতে পারবেন। এক্স্যাক্টলি। সো ইংলিশ ডিপার্টমেন্ট থেকে আসা সত্ত্বেও কিন্তু আমার সময়টা লাগতো, এবং জিনিসটা কিন্তু ধরেন আমি অনেকটা ডেলিভারেটলি করতাম যে হ্যাঁ আমি চাচ্ছি যে সময়টা বেশি দেওয়ার জন্য, কারণ আমার প্যাসেজটা টোটাল একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার। আরেকটা জিনিস যেটা আমার ক্ষেত্রে ছিল অ্যাকচুয়ালি স্যার, আমি জিনিসটা শেয়ার করবো, রিডিং প্যাসেজগুলো কিন্তু খুবই ইনফরমেটিভ প্যাসেজ থাকে এবং খুবই এডুকেটিভ। এখান থেকে অ্যাকচুয়ালি আমরা যে অ্যাজ ইউজুয়াল যে নলেজটা, এটা আমাদের মানে বিশাল একটা ইমপ্রুভমেন্ট করার সুযোগ আছে এখানে। ফর এক্সাম্পল একটা প্যাসেজ থাকে নিউরোলজি নিয়ে, একটা প্যাসেজ থাকে আপনার মেডিকেল সায়েন্সের যে অন্যান্য পোর্শনগুলো আছে এইগুলো নিয়ে থাকতে পারে, প্লাস ল্যাঙ্গুয়েজ লার্নিং নিয়ে থাকতে পারে। সো এই জিনিসগুলো কিন্তু সরি টু ইন্টারাপ্ট ইউ, আমি আপনার কাছ থেকে পরবর্তীতে টিচার হিসাবে কি সাজেশন আপনি দেবেন আমার দর্শকদের উদ্দেশ্যে সেটা আমি জানবো, অবশ্যই জানবো, কিন্তু তার আমার আসলে জানার আগ্রহ যে আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করেছিলেন। যেমনটা আপনি বলছিলেন শুরুর দিকে আপনি সময় ধরে আপনি প্র্যাকটিস করেন, এক্স্যাক্টলি, কিন্তু তারপরে স্টেজে কি করেছিলেন? ওই যেটা বলতেছিলাম স্যার, যে সো আমি প্যাসেজগুলো সম্পর্কে বেশি আইডিয়া নেওয়ার চেষ্টা করতাম। সো এরপরে যেটা হয়েছে কি, যে সময়ের যে ব্যাপারটা, ওই যে 2.5 আওয়ার্সের মতো আমার লাগতো, ওইটা একদম টোটালি কি হঠাৎ করে দেখলাম এটা কমে যাচ্ছে। বিকজ আন্ডারস্ট্যান্ডিং যখন আমার একটা প্যাসেজের যে স্ট্রাকচার থাকে, ওদের কিন্তু প্যাসেজের কনটেক্সট ডিফারেন্ট থাকে, বাট সেন্টেন্সের স্ট্রাকচারগুলো প্লাস ভোকাবুলারির যে স্টাইল মোস্ট অফ দ্য প্যাসেজে অলমোস্ট সিমিলার। সো এই জন্য কী হতো যে ওই টাইমটা যে কীভাবে কমে যাচ্ছে, আই ইউজ টু বি শক বাই মাই সেলফ দ্যাট সময়টা অ্যাকচুয়ালি কমে যাচ্ছে। সো প্রথমে যদি আমরা আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর ফোকাসটা করি, আর আমরা যদি প্যাটার্নটা ধরে ফেলতে পারি দ্যাট এইভাবে অ্যাকচুয়ালি যে সেন্টেন্সের স্ট্রাকচারগুলো হচ্ছে বা এই ধরনের এই টাইপের ভোকাবুলারি ইউজ করছে। আচ্ছা, রিডিং এ আসলে কত ধরনের কোশ্চেন সাধারণত পরীক্ষায় আপনারা? এখানে নরমালি আমরা 5 to 6 টাইপসের কোশ্চেন অ্যাকচুয়ালি পাই। এগুলোর জন্য কি স্ট্র্যাটেজি সবসময় সেম থাকে না আলাদা থাকে? এক্স্যাক্টলি নো, যে বিভিন্ন কোশ্চেনের জন্য আমাকে বিভিন্ন টাইপের স্ট্র্যাটেজি ফলো করতে হবে। ফর এক্সাম্পল আমরা যদি লিস্ট অফ হেডিংস নিয়ে কথা বলি, এই কোশ্চেনটা আমাদের যে অ্যাপ্রোচটা থাকবে ট্রু ফলসের জন্য কিন্তু সেম অ্যাপ্রোচটা আমার থাকবে না।
আমি আসবো আপনার কাছে আবার একটু নুসরাত ম্যাডামের কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আমাদের অনেক শিক্ষার্থীরা এসে বলে যে তার আসলে রিডিং মডিউলটা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং, কারণ সে অনেক আননোন ওয়ার্ডস থাকে যেগুলো সে আসলে মিনিং বোঝে না এবং পুরো সেন্টেন্স পড়েও আসলে সে কোনো রকম আইডিয়া ডেভেলপ করতে পারে, কোনো রকম আইডিয়া নিতে পারে না। তো এই ক্ষেত্রে সাধারণত টিচাররা বলে যে তুমি প্রচুর ইংলিশ পত্রিকা পড়ো, আস্তে আস্তে ভোকাবুলারি বিল্ড আপ করো। তো তারা তো আসলে এত সময় দিতে চায় না। অনেক শিক্ষার্থী আছে যে 2-3 মাসের মধ্যেই সে 7-8 পেতে চায়। সেই ক্ষেত্রে আপনারা আসলে কীভাবে তাদেরকে কী পরামর্শ দিয়ে থাকেন যাদের ভোকাবুলারি একটু কম? আমি নিজে যে স্ট্র্যাটেজি ফলো করি না, স্টুডেন্টরা যদি বুঝে বুঝে প্যাসেজগুলো সলভ করে শুরুর দিকে, তাহলে সে ওই প্যাসেজ থেকে নতুন কিছু ভোকাবুলারি শিখতে পারবে, যেটা কিনা সে পরে যখন অন্য আরেকটা প্যাসেজ ইউজ করছে ওখানে যদি সেম ভোকাবুলারিটা পায় তখন তো আর তার নিশ্চয়ই বুঝতে অসুবিধা হবে না। প্লাস ওই ভোকাবুলারিগুলো সে তার রাইটিংয়েও ইউজ করতে পারছে, আবার লিসনিংয়েও অনেক সময় ওই ভোকাবুলারিগুলো সে পেতে পারে, যেটা কিনা তার লিসনিংয়ের ক্ষেত্রেও তো কোয়েশনসগুলো বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন না বুঝলে তো আনসারটাও সে করতে পারবে না অ্যাপ্রোপ্রিয়েটলি। আচ্ছা, তাদের আসলে আমি যেটা জানতে চাই তারা আসলে কীভাবে স্কিল বিল্ড আপ করার জন্য কী করতে পারে? তো অনেকেই যেমন সাজেশন দিয়ে থাকেন যে ইংলিশ পত্রিকা পড়া, এটা কি আপনারা সাজেস্ট করেন? জি অবশ্যই। ইংলিশ শুধু যে নরমালি নিউজপেপারই কেমব্রিজ বা পড়তে অন্য হবে বুকসের প্র্যাকটিস টেস্টের পাশাপাশি তার ভোকাবুলারি বিল্ড আপ করার জন্য কি আপনারা এগুলো সাজেশন দিয়ে থাকেন? যে রিডিংয়ের ক্ষেত্রে একটা জিনিস আছে যেটা আমরা রিডিংয়ের ক্ষেত্রে একটা অ্যাপ্রোচ আছে যেটা আমরা স্টুডেন্টদেরকে শেখাই, সেটা হচ্ছে স্কিমিং অ্যান্ড স্ক্যানিং। তো সহজ ভাষায় বলতে গেলে দ্রুত পড়াটা, তো সেক্ষেত্রে একজনের যদি রিডিং পড়ার অভ্যাস না থাকে সে তাহলে দ্রুত পড়তে পারবে না। সেজন্য তাকে অবশ্যই ক্যামব্রিজ বইয়ের পাশাপাশি অন্য কিছু পড়ার সাজেশন আমরা দিয়ে থাকি। যদিও নিউজ পেপার পড়তে বললে স্টুডেন্টরা পড়তে চায় না, ওদের কাছে সেটা বোরিং মনে হয়। সেক্ষেত্রে আমি বলি যে নিউজ পেপারই পড়তে হবে এমন না, ইংরেজি যে কোনো কিছু পড়ো, সেটা ম্যাগাজিন হতে পারে, কোনো নভেলস হতে পারে, কোনো স্টোরি বুক হতে পারে, যেখানে ইংরেজি কিছু পাচ্ছেন আপনি পড়েন সেটা, এতে করে আপনার পড়ার যে অভ্যাসটা সেটা আপনি যেটা আপনার স্টুডেন্টকে সাজেস্ট করেন যে এই যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যে 8টা বা 10টা রিডিং মডিউলের উপরে ক্লাস নিচ্ছে, শুধু এটাই যথেষ্ট না, তার নিজেরও আসলে প্র্যাকটিস টেস্টগুলো সলভ করার পাশাপাশি আরও বিভিন্নভাবে তাকে প্রস্তুত করার সুযোগ আছে এবং সেগুলো জরুরি। আপনি কি তাই মনে করেন? জি অবশ্যই। একজন টিচারের আন্ডারে প্রপার গাইডলাইনের মাধ্যমে যদি সে প্রত্যেক টাইপের প্রশ্ন সলভ করার যে ডিফারেন্ট অ্যাপ্রোচগুলো আছে সেগুলো যদি সে জেনে যায় তাহলে সে খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করতে পারবে। আপনি তো FM মেথড সিলেট ব্রাঞ্চে স্টুডেন্টদেরকে রিডিং মডিউলের যে ক্লাসগুলো নেন, আপনি সাধারণত কী ধরনের ব্যাচ সেখানে ডিল করেন? আমার ব্যাচগুলো সাধারণত প্রাইভেট ব্যাচ। কতজন স্টুডেন্ট সেখানে সর্বোচ্চ আপনার? আমাদের সর্বোচ্চ 5 জন থাকে। তো আপনারা বড় অন্যান্য প্রতিষ্ঠান যেখানে 30-40 জন শিক্ষার্থীদেরকে নিয়ে একটা ক্লাস করায়, সেখানে আপনি বা আপনারা এখানে মাত্র 5 জনকে নিয়ে প্রাইভেট ব্যাচগুলো পড়াচ্ছেন, তাতে স্টুডেন্টদের বেনিফিটটা কি আসলে কি পাচ্ছে? অবশ্যই অনেক বেনিফিট আছে। প্রাইভেট ব্যাচগুলোতে এখানে মাত্র 5 জন স্টুডেন্টের জন্য একজন টিচার আছেন। তো টিচার খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন তাদের কতটা ইমপ্রুভ হচ্ছে, তারা কিভাবে প্র্যাকটিস করছে, তাদের ওই অ্যাপ্রোচগুলো তারা ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারছে কিনা সেটা আপনি খুব কাছ থেকে দেখার সুযোগ সেটা খুব পাচ্ছেন। কাছ থেকে দেখার সুযোগ হয়। আমরা সাথে সাথে তাকে ফিডব্যাক দিতে পাচ্ছি, সে আমার সামনে বসেই প্র্যাকটিস করছে, আমার অ্যাপ্রোচগুলো ফলো করে সে প্র্যাকটিস করছে। আমি সেটাই দেখতে চাচ্ছি যে আমার অ্যাপ্রোচগুলো সে ঠিকভাবে ফলো করতে পারছে কিনা, নাকি সেটা ফলো করতে তার সমস্যা হচ্ছে। অ্যান্ড যেটা কিনা একটা বড় বেচে আমি জাস্ট বলে দিলাম এই প্রশ্নটা এইভাবে সলভ করতে হয়, কিন্তু আমার পক্ষে সম্ভব না 30 জন 40 জন স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি গিয়ে চেক করা। আমরা শুনি কিভাবে একটা নির্দিষ্ট ধরনের কোয়েশ্চেন সলভ করার জন্য কি টিপস এবং স্ট্র্যাটেজি আছে। অ্যাকচুয়ালি স্যার ডিফারেন্ট টাইপের কোশ্চেনই আমরা এখানে ফেস করি আইএলস রিডিং মডিউল যেটা আছে সেখানে। সো তার মধ্যে খুবই জনপ্রিয় টাইপের একটা কোশ্চেন, দ্যাট মিনস যেটা আমরা কোশ্চেন ফাইনাল এক্সামে ফেস করার চান্স অনেক বেশি, প্লাস অনেক স্টুডেন্ট এটা নিয়ে একটু ঝামেলায় পড়ে যায়, দ্যাট ইজ লিস্ট অফ হেডিংস। সো এই টাইপের কোশ্চেন অ্যাকচুয়ালি আমাদের একাডেমিক লাইফে এত বেশি ফেস করা হয়নি, এই জন্য মেইন সমস্যাটা হয়। আর স্পেসিফিকলি এই কোশ্চেনটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, কারণ মেইন স্ট্রিম যে ইনস্টিটিউশনগুলো আছে ওরা দেখেছি যে বিভিন্ন টিচার্সরা
এখানে যে মেথডটা ফলো করতেছে এটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড না। ফর এক্সাম্পল ওরা বলবে যে প্রথম 2 লাইন পড়ো, লাস্টের 2 লাইন পড়ো। হ্যাঁ, আমি এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম। আমরা প্রায় শুনি যে ফার্স্ট লাইন পড়েন, আর না পাইলে সেকেন্ড লাইন পড়েন অথবা শেষ লাইন পড়েন, কারণ আপনি এত বড় প্যাসেজ এটা আমরা আপনি পড়ে মানে সময় কভার করতে পারবেন না। সো এইরকম যে মেথডগুলো অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি আই বিলিভ দ্যাট স্টুডেন্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, কারণ তারা এখানে প্রবলেম ফেস করে, সো তাই সে যদি একটা সহজ সলিউশন দিয়ে দিতে পারে, সো তার একটা বেনিফিট আসবে এখানে, স্টুডেন্ট তার প্রতি অ্যাট্রাক্টেড হবে। সো ইটস নট এ ভেরি ইফেক্টিভ ওয়ে টু ওয়ার্ক উইথ দিস কাইন্ডস অফ কোয়েশ্চেন্স। সো এখানে যেটা হয় যে লিস্ট অফ হেডিংসটা নর্মালি কোশ্চেনের শুরুতেই থাকে। সো যখন শুরুতে থাকবে আমার কাজ হলো কোশ্চেন টোটাল প্যাসেজটা আন্ডারস্ট্যান্ডিং করা। টোটাল প্যাসেজটা আমার আন্ডারস্ট্যান্ডিং একটু সময় বেশি লাগলেও কিন্তু আমার প্রবলেম হচ্ছে না, কারণ শুরুতে যেহেতু এই টাইপের কোশ্চেন আছে, ফর এক্সাম্পল 1 to 8 লিস্ট অফ হেডিংস, এরপরেও তো আমার আরও কিছু কোশ্চেন থাকবে। সো যখন আমার এই কোশ্চেনগুলো কভার হয়ে যাচ্ছে, লিস্ট অফ হেডিংসটা যখন ফুল প্যাসেজটা পড়ে আমি আনসার করব, তখন বাকি যে কোশ্চেনগুলো আছে ওইখানে আমার টাইমটা অনেক সেভ। এই অনুষ্ঠানটি আপনারা জানেন FM মেথডের সৌজন্যে প্রচারিত হয়। অনুষ্ঠানটি দেখার জন্য আপনারা বাংলাভিউ টিভির ফেসবুক পেজ, ইউটিউব সাবস্ক্রাইব করুন। এই অনুষ্ঠানটি প্রতি শনিবার রাত 8টায় প্রচারিত হয়। আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।